পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার যে নির্বাচন সেটাও আজকে জাস্ট কিছুক্ষণ আগে শেষ হলো। যে আসনগুলোর দিকে একেবারে লোকের চোখ ছিল, দ্বিতীয় দফার ভোটটাই নাকি ক্রুশিয়াল টার্নিং পয়েন্ট এরকম মনে করা হচ্ছিল, সেটাও কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং খুব বড় ধরনের যে ঘটনা যেগুলোকে বলে সেইরকম কোনো ঘটনা ঘটেনি। মোটের ওপর বলা যেতে পারে শান্তিপূর্ণ। যেগুলো হয়েছে সেগুলো ওই এক পক্ষের অন্য পক্ষের দিকে তেড়ে যাওয়া, জয় শ্রীরাম স্লোগানের পাল্টা স্লোগান হিসেবে জয় বাংলা, কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, তেড়ে যাওয়া ইত্যাদি প্রভৃতি। কিন্তু সেইভাবে গুলি চালানোর ঘটনা, বোমা বর্ষণের ঘটনা এইগুলো কিন্তু ঘটেনি। সেইটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক এবং সেই জন্যেই মোটের ওপর এটাকে একটা শান্তিপূর্ণ ভোট বলা হচ্ছে। এছাড়া যেটা যে এক্সিট পোল, যারা নাকি ভোটের একটা প্রবণতা কোন দিকে ফলাফল হতে পারে সেটা নির্দেশ করে, সেইগুলো শুরু হয়েছে। তার মধ্যে দুটো অন্তত চ্যানেলে যে এক্সিট পোল দেখা যাচ্ছে, তারা যা দিক নির্দেশ দিয়েছে তাতে বিজেপি বেশ একটা সুবিধাজনক পরিস্থিতিতে আছে। শুধু না, সরকার গড়ার ক্ষেত্রেও এগিয়ে এবং সরকার গড়ছে এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। ওয়ারাজ যেগুলো আপনাদের সমাজ মাধ্যমে, ডিজিটাল চ্যানেল, ইউটিউবার, তাদের যে সমীক্ষা, সেখানে আবার তৃণমূল কংগ্রেস অনেকখানি এগিয়ে, তাদের প্রত্যাবর্তনেরই প্রবণতা দেখানো হয়েছে এবং কেউ কেউ 230 থেকে 240টি আসন তৃণমূলের দিকে দেখিয়েছে। এই নিয়ে আসর একেবারে জমজমাট। ফলটা কি হবে সেটার জন্যে 4 তারিখ পর্যন্ত ওয়েট করতেই হবে। কিন্তু দুপক্ষই একেবারে সমান আত্মবিশ্বাসী। ভোট চলাকালীনই, ভোট যখন চলছে একেবারে মাঝামাঝি সময়, সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টরি সাইন দেখিয়ে দেন এবং ঘোষণা করেন আত্মবিশ্বাসের সঙ্গে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ফিরছেন, তারাই সরকার গঠন করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা এবং রাজ্যে বিজেপির পোস্টার বা শুভেন্দু অধিকারী, তিনিও সমান আত্মবিশ্বাস দেখিয়ে দাবি করেছেন যে তারা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ভোট শেষে সাংবাদিক সম্মেলন করে উনিও আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এবং বিজেপি 50-এর ওপরে উঠবে না, এতটাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। তো এই যে দুপক্ষেরই সমান আত্মবিশ্বাস, এইটা কিন্তু বলা যেতে পারে নিঃসন্দেহে 4 তারিখ পর্যন্ত এই যে ভোটের পারদ, এটাকে ওপর দিকেই রাখবে এবং উত্তেজনাটাকে টান টান রাখবে। সবাই 4 তারিখ পর্যন্ত একটা এক্সাইটমেন্টে অপেক্ষা করবে যে কি হয় কি হয়। কিন্তু আজকে সারা দিনের যে ঘটনা প্রবাহ, তাতে আপাতভাবে একটা জিনিস দেখা গেছে, আর তার বাইরে গেলে যেটাকে লেখার ক্ষেত্রে বলা হয় রিডিং বিটুইন দ্য লাইনস, অর্থাৎ তার যেটা দেখা যাচ্ছে বা যেটা খোলা চোখে দেখা যাচ্ছে, তার ভেতরে যেটা অনুধাবন করা যেতে পারে, সেই কতকগুলো দিক পয়েন্ট আউট না করলেই নয়। যেমন ভবানীপুর কেন্দ্র, যেটা আজকের একেবারে হট সিট হয়ে গিয়েছিল বলা যেতে পারে। অনেকগুলো সিট যেখানে উত্তেজনার চরমে ছিল, গণ্ডগোলের আশঙ্কা করা হয়েছিল, সেইভাবে কিন্তু সেখান থেকে কোনো খবর রিপোর্টের হয়নি। ভবানীপুরে সকাল থেকে বেশ শান্তিপূর্ণ ভোটই হচ্ছিল। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘোরাঘুরি শুরু করেছিলেন, এমনকি উনি তার একজন ঘনিষ্ঠ কাউন্সিলর অসীম বাসু তার বাড়িতেও পৌঁছে যান সকাল সকাল। তার বাড়িতে নাকি মধ্যরাত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে বিনা নোটিশে উপস্থিত হয়। তিনি বেশ উষ্মা প্রকাশ করেন, তার সঙ্গে গিয়ে কথাবার্তা বলেন, বেরিয়ে এসে অন্যান্য বুথগুলো পরিদর্শন করেন। এতে ভোটারদের মধ্যেও একটা কনফিডেন্স দেখা যায়। কিন্তু এর প্রায় কিছুক্ষণ বাদেই শুভেন্দু অধিকারী হঠাৎ উপস্থিত হন এবং ওনার আসার পরেই পরিস্থিতি একেবারে প্রায় 360 ডিগ্রি ঘুরে কিছু জয় শ্রীরাম স্লোগান, শুভেন্দু বাবুকে দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। সেই সময় জয় শ্রীরাম স্লোগান ধ্বনি তার পাল্টা হিসেবে যারা তৃণমূল কংগ্রেসের ছিল, তারা সমর্থক বা তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। শুভেন্দুবাবুকে উদ্দেশ্য করে বেশ কিছু গালাগালিও করা হয়, তারাও করেন। শুভেন্দু অধিকারী তখন উত্তেজিত হয়ে সবাইকেই একটা বাংলাদেশি মুসলমান হিসেবে চিহ্নিত করেন, তেড়েও যান। তারপর আবার নিজে উল্টো দিকে হঠাৎ দৌড়ানো শুরু করেন, যাতে কোথায় কেন দৌড়চ্ছেন সেই নিয়ে লোকে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কিন্তু এর মধ্যে যে একটা খুব, ওই বললাম রিডিং বিটুইন দ্য লাইন্স করলে দেখা যাবে, শুভেন্দুবাবুর সঙ্গে কিন্তু বিজেপি সমর্থকদের সংখ্যা সেইভাবে চোখে পড়েনি।
যেটা ওই একজনকে কেন্দ্র করে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তাকে ঘিরে রেখেছিলেন, একটা প্রায় বলা যেতে পারে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছিলেন, এবং সাংবাদিকদের সংখ্যা যত ছিল, সেই তুলনায় কেন, মানে সেই নিরিখে বলতে গেলে সেখানে বিজেপি সমর্থকদের কোনো জায়গাই ছিল না, তাদের কাউকে চোখেও পড়েনি। উনি একাই ছিলেন। এমনকি বিকেলের দিকের একটা ঘটনায় অন্য একটি কনস্টিটিউয়েন্সিতে কিছু একটা খবর পেয়ে শুভেন্দু বাবু ওখানে ছুটে যান, শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানেও বিজেপির সেখানকার প্রার্থী বা অন্য কাউকে সমর্থকদের সেইভাবে দেখা যায়নি। শুধু এটা কলকাতার এই একটা কেন্দ্রের কথা বললে হবে না, অদ্ভুতভাবে এত বছর ধরে এতগুলো ভোট কভার করে বা দেখে যেটা দেখা গেছে, যে একটা ভোটের সময় কিছু কি কনস্টিটিউয়েন্সিজ আগে থেকে আইডেন্টিফাইড থাকে, সেখানে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা তারা সারাদিন কি করছে, কিভাবে তারা ভোটটাকে কন্ডাক্ট করছেন, কি হচ্ছে, তাদের বাইটস আসে, তাদের বক্তব্য আসে, প্রতিক্রিয়া আসে। কিন্তু এবারে ভোটের দ্বিতীয় দফার এই ভোটের দিনে কিন্তু সারা দিন জুড়ে শুধু ওই মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী এছাড়া আর কোনো প্রার্থীর মুখ বা সেইভাবে চোখেই পড়েনি। সকালের দিকে কয়েকটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনায়, পানিহাটিতে অভয়ার মা, যিনি বিজেপির ক্যান্ডিডেট হিসেবে লড়ছেন, তাকে ঘিরেও একটু ছোটোখাটো অশান্তি, লোকে ঘিরে ধরে, তাকে গো ব্যাক স্লোগান দেয়। ওই একটি ঘটনায় কিছুক্ষণের জন্য তাকে দেখা গিয়েছিল। আইএসএফ এর একমাত্র নওশাদ সিদ্দিকীকে দেখা গিয়েছিল ভাঙড়ে একটা দুটো ওইরকম বিচ্ছিন্ন অশান্তির ঘটনায়। কিন্তু আর ওই যে বললাম, সেটাও খুবই, যে কেন্দ্র ফলতা, যেখানে একেবারে যাকে উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস অজয় প্রতাপ শর্মা, যাকে প্রায় সিংঘমের জায়গায় তুলে নিয়ে বর্ণনা করা হচ্ছিল কদিন ধরে, যিনি গত দুদিন ধরে খবরের শিরোনামে ছিলেন, যেভাবে উনি এলাকায় গিয়ে জাহাঙ্গীর খানের বাড়ি, যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, হাঁকডাক দেখিয়ে এসেছিলেন, আজকে কিন্তু সেই ফলতা কেন্দ্রও সেইভাবে খবরে একেবারেই আসেনি। ব্যারাকপুর কেন্দ্র, যেখানে অর্জুন সিংহ আছেন, তার নোয়াপাড়ায়, ব্যারাকপুরে আছেন ওনার ছেলে পবন সিং। এই যে কেন্দ্রগুলো, যেগুলো নিয়ে অনেক দিন ধরে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটছিল, উত্তেজনা ছিল, মনে করা হচ্ছিল বড় কোনো হিংসাত্মক ঘটনা ঘটলেও ঘটতে পারে, সেই কেন্দ্র থেকে না সেই প্রার্থী, সেটা শুধু বিজেপি তৃণমূল বলে নয়, কোনো দলের কোনো প্রার্থীরই, এবং অন্যান্য যে এতগুলো প্রায় 142 না 44টা কেন্দ্রে যে আজকে ভোট হলো, সেখানেও কিন্তু তবু বিজেপির তৃণমূলের এই যে বললাম দুটো কেন্দ্র তিনটো কেন্দ্র হলেও দেখা গেছে, সেই তুলনায় কিন্তু সিপিএম প্রার্থী বা কংগ্রেস প্রার্থীরা মানে একেবারে যেন ছিলেনই না মাঠে ময়দানে, এইরকম একটা কারুর, সেটা সংবাদ যে মাধ্যম তাদের প্রচারের জন্যেই কিনা জানি না, কোনো না কোনোভাবে কিন্তু এটা বলতেই হচ্ছে যে এবার এই যে সংবাদ মাধ্যমের প্রচারের এই নতুন আঙ্গিক, সেখানে কিন্তু কোনো প্রার্থী উঠে আসেননি কোনো দলের। সারাদিন ভবানীপুর এবং টুকরোটাকরা, একবার পানিহাটি, একবার ইকবালপুর, এরকম কয়েকটা জায়গা জাস্ট আলোচনায় এসেছিল, তার বাইরে কিছু হয়নি। এখন এইগুলোর সঠিক ব্যাখ্যা কি, মনে রাখতে হবে ভোটিং পার্সেন্টেজ কিন্তু প্রথম দিনের প্রথম দফার মতোই অত্যন্ত ঊর্ধ্বমুখী। যেটুকু শেষ খবর পাওয়া যাচ্ছে, যখনও ভোট চলছে, এই মুহূর্তেও ভোট চলছে বেশ কয়েকটি কেন্দ্রে, যদিও 6টায় অফিসিয়ালি ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, যারা লাইনে ছিলেন তাদের ভোট নেওয়াটাই প্রথা, সেই ভোট চলছে, তারপরে হয়তো একটা সংখ্যা পাওয়া যাবে। কিন্তু মোটামুটি এই সংখ্যাটা যে 91-92% বা তাকে ছাড়িয়ে যাবে, এটা একেবারে স্থির নিশ্চিত, কারণ 90% পেরিয়ে যাওয়ার খবর ইতিমধ্যেই এসে গেছে। অর্থাৎ প্রথম দফার মতোই খুবই উচ্চ হারে ভোট হয়েছে, হয়তো সেটা ছাড়িয়েও যেতে পারে, এরকমই একটা ইঙ্গিত, যেটা কিন্তু কলকাতা শহর বা তার আশেপাশের এলাকায়, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, যেখানে আজকে ভোট হয়েছে, সেখান থেকে এরকম দেখা যায়নি। এর একটা ব্যাখ্যা প্রথম দফার শেষেও এসেছে, যে যেহেতু ভোটার সংখ্যা এবারে কমে গেছে, ডিনোমিনেটরটা কমে গেছে, সেই জন্য হয়তো একই সংখ্যক ভোট দিলেও পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে, বা যে কারণেই হোক, যেটাকে এখানকার শাসক দল তারা ব্যাখ্যা করছেন যে লোকে একেবারে ওই বাঙালি বিদ্বেষী দলকে পরাভূত করার জন্যে একেবারে দারুণভাবে এগিয়ে এসে ভোট দিয়েছেন। বিশেষ করে ইলেকশন কমিশনের যে একপেশে ভূমিকা, সেন্ট্রাল ফোর্সের যে একপেশে ভূমিকা, এইগুলোকে কাউন্টার করার জন্যে বেশি সংখ্যায় ভোট পড়েছে। ওয়ারেজ যারা কেন্দ্রের শাসক দল বা এই রাজ্যে বিরোধী দল, সেই বিজেপির দিক থেকে বক্তব্য হচ্ছে এটা একেবারে শাসক বিরোধী ভোট, সেই জন্যেই এত ভোট পড়েছে।
প্রথম দফার মতোই একই চিত্র, কিন্তু ওই যে বললাম কতকগুলো ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখা, সেটা হচ্ছে যেমন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা সারা প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় যারা ঘুরে বেরিয়েছেন তাদের থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রে কিন্তু অসংখ্য বুথে বিজেপির পোলিং এজেন্টই ছিল না, বসাতে পারেননি, সামনের বুথেও তাদের ছিল না। পানিহাটি বিধানসভা ফর ইনস্ট্যান্স, সেখান থেকে যা খবর আসছে 50-এর ওপর জায়গায় কিন্তু পোলিং এজেন্ট বিজেপি দিতে পারেনি। এরকম একই চিত্র নানান জায়গা থেকে এসেছে। ফাঁকা ফাঁকা কিছু ক্যাম্প অফিসের ছবিও দেখা গেছে নানান অঞ্চল থেকে। অর্থাৎ যদি শেষ পর্যন্ত যে কয়েকটি এক্সিট পোল বা ওপিনিয়ন পোলে বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে সেই ফলাফলের দিকে যায়, তাহলে বলতে হবে এই জয়টার কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে নির্বাচন কমিশনের ভূমিকা, এবং বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা এখানে ঘাঁটি গেড়ে বসে আছে, অন্য রাজ্য থেকে আসা এবং দিল্লি থেকে আসা, এবং অবশ্যই কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স যারা এখানে একটা ভূমিকা পালন করেছে। কারণ এইভাবে যেটা দেখা যায় যে সাধারণত ইলেকশনের দিনে ইলেকশনটাকে পোল ম্যানেজমেন্ট যাকে বলে সেইটা করতে কিন্তু সক্রিয়ভাবে দেখা যায়নি, এবং যে কথা বললাম প্রার্থীদের সঙ্গেও সেইভাবে যেখানে অত তাদের জোর সাপোজেডলি বা যেটাকে প্রচার করা হচ্ছে, সেখানে আশা করা যেতেই পারতো যে যখন এদিক থেকে জয় বাংলা স্লোগান আসছে তখন উল্টো দিকেও একটা সমসংখ্যক দলীয় সমর্থক বা অ্যাক্টিভিস্টদের ভিড় থাকবে, সেই রকম কিন্তু দেখা যায়নি। তো এই ইন্টারেস্টিং দিকগুলো মাথায় রেখেই 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে এক্সিট পোল আসবে, নানান অ্যানালিসিস হবে, বিশ্লেষণ হবে। এগুলো কোনোবারই যে কোনোটা খুব একটা মেলে তা নয়, এক্সিট পোল বিশেষ করে, কারণ তার অনেক ব্যাখ্যা দেয়া যেতে পারে। এই মুহূর্তে সেই ব্যাখ্যাগুলো নিষ্প্রয়োজন। আপাতত আজকের দিনের সামগ্রিক পরিস্থিতি বিচার করে যেটা দেখা যাচ্ছে, ভোটের ওপর শান্তিপূর্ণ ভোট, টুকরো টাকরা অশান্তির ঘটনা ঘটেছে। পুরো বলা যেতে পারে মাইলেজ বা ফুটেজ সেটা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এই দুজনকে কেন্দ্র করে। বাকি প্রার্থীদের প্রায় সেই অর্থে খুঁজেই পাওয়া যায়নি, অন্তত সংবাদ মাধ্যমের প্রচারের নিরিখে। সমর্থকদের বিচারে কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের জয় বাংলা স্লোগান দিতে এবং বিজেপি প্রার্থীদের দিকে তেড়ে যেতে দেখা গেছে, যেটা খুব একটা অন্য জায়গা থেকে আসেনি। আর যেটা দেখা যায় নর্মালি একটা পক্ষ থেকে প্রচুর কমপ্লেন্স, অভাব অভিযোগ আসতে থাকে, এবারে কোনো পক্ষ থেকেই সেই রকম আসেনি। তাই রহস্যটা থেকেই গেল 4 তারিখ পর্যন্ত। আপনারাও ওই রহস্যটা নিয়ে অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি। এর মধ্যে যা যা খবর আসতে থাকবে আপনাদের দিতে থাকবো। ততক্ষণ দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। আমরা 24 ঘন্টা আপনাদের সঙ্গে আছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।